সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে আসছি 2025 শিক্ষাবর্ষের জন্য যে পরিমার্জিত সপ্তম শ্রেণীর গণিত বইয়ের এই বইয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে। আস্তে আস্তে আমি তোমাদের এই বইয়ের সকল সমস্যার সমাধান করে দেবো A to Z। তো সে পর্যন্ত তোমরা আমার প্রতিটা পর্ব দেখবে। তো আজকে হচ্ছে প্রথম পর্ব। তো প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। চলো প্রথম পর্বে আমরা দেখে আসি এই বইয়ের প্রথম যে সূচিপত্রটা। তো গণিত বইয়ের যে সূচিপত্রে প্রথমে যে অধ্যায়টা আছে সেটা মূলদ এবং অমূলদ সংখ্যা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি, তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ, চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, পঞ্চম অধ্যায় হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ, সপ্তম অধ্যায় সরল সমীকরণ। এরপর অষ্টম অধ্যায় আছে সমান্তরাল সরলরেখা, নবম হচ্ছে ত্রিভুজ, দশম হচ্ছে সর্বসমতা ও সদৃশ্যতা, একাদশ অধ্যায় হচ্ছে তত্ত্ব ও উপত্য। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূচিপত্রগুলো দেখে নিলাম। আমি পর্যায়ক্রমে তোমাদের প্রতিটা পর্বে প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত আমি বইয়ের সম্পূর্ণ আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম অধ্যায় যেটা আছে মূলদ ও অমূলদ সংখ্যা, এখানে বলা আছে এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ বা আলোচনা করতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ের পরিশিষ্ট অংশটা একটু দেখে আসি। পরিশিষ্ট অংশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়ের সংযুক্তিতে এখানে যে অংশটা আছে সেটা হচ্ছে বর্গ ও বর্গমূল। আমরা আগের শ্রেণীতে জেনেছি যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলা হয়। তো চিত্র 1.1.1 এ আমরা দেখতে পাচ্ছি একটা বর্গক্ষেত্র যেখানে প্রতিটা বাহু অর্থাৎ চারটি বাহু সমান এবং যেটার দৈর্ঘ্য আমরা এ বিবেচনা করা হয়েছে এখানে, এবং প্রতিটা কোণ, এখানে যে কোণগুলো সৃষ্টি হয়েছে প্রতিটা কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আর তারপর কি বলছে, আর বর্গের বাহুর দৈর্ঘ্য এ একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেহেতু এ একক, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কয়ার বা এ গুণ এ বর্গ একক হবে। বিপরীতভাবে বলা যায় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার বা এ গুণ এ হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক হবে। একই কথা। তো যাই হোক, এরপর আমরা দেখি উপরের চিত্র 1.1.2 থেকে দেখা যাচ্ছে সমান দূরত্বে প্রতিটি সারিতে 3টি করে এবং 3টি সারিতে মার্বেল সাজানো হয়েছে, তাই মোট মার্বেলের সংখ্যা 3 গুণ 3 বা 3 স্কয়ার অর্থাৎ 3 পাওয়ার হচ্ছে 2 সমান 3 পাওয়ার 2 যদি থাকে তাহলে গুণ করলে আসে 9টি। এখানে প্রতিটি সারিতে মার্বেলের সংখ্যা 3টি এবং সারির সংখ্যাও 3টি, তাই মার্বেল সাজানোর চিত্রটি বর্গাকার হয়েছে। সুতরাং 3 বর্গ 9 এবং 9 বর্গমূল হচ্ছে 3। তো আমরা একটু চিত্রটা দেখে আসি। এখানে বর্গাকারের মার্বেল সাজানো আছে। তো এখানে দেখো প্রতিটা সারিতে, যদি এটা একটা সারি বিবেচনা করি তাহলে এই সারিতে আমাদের মার্বেলের সংখ্যা আছে 1 2 3, এখানেও আছে 1 2 3, এখানেও আছে 1 2 3, অর্থাৎ আমাদের সারি 3টি এবং 3টি সারিতেই 3টি করে মার্বেল আছে, তাই এটা একটি বর্গাকার। তো এখানে দেখো উপরের আলোচনা থেকে বলা যায় কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি হলো ওই গুণফলের বর্গমূল। যেমন 2 গুণ 2, অর্থাৎ 2 গুণ 2 যদি দিই তাহলে আছে 2 এর পাওয়ার হচ্ছে 2 সমান হচ্ছে 4। এখানে 2 এর বর্গ হলো 4 এবং 4 এর বর্গমূল হলো 2। এরপরে আমরা এটা আরো একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো এখানে দেখো বলা আছে যে উপরে আলোচনা থেকে যে বলা যায় যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, তো মনে করো আমি কোনো একটা সংখ্যা, সেটা আমি 3 ধরলাম এবং এই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা, মানে এই সংখ্যা দ্বারা যদি আমি গুণ করি তাহলে যে গুণফল পাওয়া যাবে সেই গুণফল হচ্ছে ওই সংখ্যার বর্গ, অর্থাৎ 3 বর্গ হচ্ছে 9। এরপরে কি বলছে এবং সংখ্যাটি হলো
ওই গুণফলের বর্গমূল। এই যে গুণফলটা হয়েছে, এই গুণফলের বর্গমূল হচ্ছে 3। অর্থাৎ আমরা 9-এর যদি আমরা বর্গমূল করি তাহলে হচ্ছে 3। আর যদি 3-এর আমরা একই সংখ্যা 3কে যদি আমরা গুণ করি তাহলে যে 9টা পেলাম এটাকে বলা হলো 3-এর বর্গ। অর্থাৎ 3-এর বর্গ হচ্ছে 9, আর 9-এর বর্গমূল হলো কত? 3। তাহলে বর্গমূল বলতে আমরা রুট ওভার করাকে বুঝি, রুট ওভার এটা হচ্ছে বর্গমূল। আর বর্গ বলতে আমরা বুঝি 3কে যদি আমরা স্কোয়ার করি বা 3 গুণ 3 দিই, অর্থাৎ একই সংখ্যা যদি গুণ করি তাহলে যেটা আসে সেটাকে আমরা বর্গ মনে করি, অর্থাৎ 3 3 9। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে আমরা পরবর্তী টপিকসে চলে যাই। তো পরিশিষ্ট কিছু অংশ আমরা জানার পরে আমরা চলে আসি আমাদের মূল বইয়ের সেই অংশে, যেখানে আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা অখণ্ড ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা এবং ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি। তো স্বাভাবিক সংখ্যাটা কি, আমি যেহেতু ধারণা পেয়েছি তারপরেও আমি তোমাদের মনে করানোর জন্য একটু বলি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য বাদে সকল যেসব ধনাত্মক সংখ্যা সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। অর্থাৎ শূন্য বাদে, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যার ভিতর আসবে না। এরপরে দেখো পূর্ণ সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে আমরা কিন্তু n দ্বারা প্রকাশ করি। এরপরে আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে z দ্বারা। পূর্ণ সংখ্যাকে আমরা z দ্বারা প্রকাশ করি। এই পূর্ণ সংখ্যা বলতে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক যে সকল সংখ্যা আছে, অর্থাৎ -1 +1 -2 +2, অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর আছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা বলতে আমরা দশমিক সংখ্যাকে বুঝি। মনে করো হাফ, এটা কিন্তু একটা ভগ্নাংশ। আবার যদি 0.5 লিখি, যে 1/2কে আমরা লিখলাম 0.5, এটাও কিন্তু এক ধরনের ভগ্নাংশ। এটাকে বলা আছে দশমিক ভগ্নাংশ। আর এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। ভগ্নাংশের আবার শ্রেণী বিভাগ আছে, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর দেখো যা মূলদ সংখ্যা হিসেবে পরিচিত, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাগুলোকে আবার মূলদ সংখ্যা হিসেবে পরিচিতর কথা বলা হয়েছে। মূলদ সংখ্যা আমরা কাকে বুঝি? p/q আকারের যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা মূলদ সংখ্যা বুঝি। অর্থাৎ p/q আকারে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ, আর যদি না যায় সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এ সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। আমি যেটা বললাম যে দুটো পূর্ণ সংখ্যার অনুপাতে এটাকে প্রকাশ করা যায়। মনে করো 4/3 অথবা 5/2 বা 2/3, এগুলো কিন্তু দুটি পূর্ণ সংখ্যার কি হচ্ছে অনুপাত হিসেবে প্রকাশ করা যাচ্ছে। দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, এগুলো অমূলদ সংখ্যা নামে পরিচিত। যেগুলো এই পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ p/q আকারে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা না যায়, p/q আকারে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা না যায় তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই অধ্যায়ে আমরা অমূলদ সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। তো আমরা তারপর জেনে আসি যে আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, যে সংখ্যার বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারবে, উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারবে, সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারবে, মূলদ ও অমূলদ সংখ্যা শনাক্ত করতে পারবে, সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান দেখাতে পারবে। তো আমাদের পরবর্তী যে টপিকসটা আছে সেটা হচ্ছে বর্গ ও বর্গমূল। বর্গ হচ্ছে একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণ ক বর্গ একক বা ক স্কয়ার বর্গ একক। বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কয়ার বর্গ একক হলে এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য হবে ক একক।
তো দেখো আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে কিন্তু ৩টি সারি আছে, ৩টি মার্বেল, প্রতিটা সারিতে ৩টি করে মার্বেল এবং সারির সংখ্যা হচ্ছে ৩টি। তো এই মার্বেলগুলোর যে মোট সংখ্যা হচ্ছে ৩ গুণ ৩ সমান হচ্ছে ৩ এর পাওয়ার হচ্ছে ২ সমান হচ্ছে ৯। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান। মার্বেলের সংখ্যাও ৩টা এবং সারির সংখ্যাও ৩টা। তাই চিত্রটি বর্গাকৃতি হয়েছে। ফলে ৩ এর বর্গ ৯ এবং ৯ এর বর্গমূল হচ্ছে ৩। এরপর দেখো যে বিষয়টা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল। অর্থাৎ মনে করো ৪ হচ্ছে একটা বর্গ সংখ্যা, যেখানে ৪কে ভাঙলে আমরা কি পাচ্ছি ২ গুণ ২ অর্থাৎ ২ এর স্কোয়ার সমান হচ্ছে ৪, অর্থাৎ ২ এর বর্গ হচ্ছে ৪। আবার এই ৪কে যদি আমরা বর্গমূল করি অর্থাৎ রুট ওভার করি, তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে বর্গমূল, অর্থাৎ ৪ এর বর্গমূল হচ্ছে ২। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী টপিকসে চলে যাই। পরবর্তী টপিকসটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখানে পূর্ণবর্গ সংখ্যা আমরা এই সারণীটা একটু লক্ষ্য করি যে এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য আছে মিটার এককে। এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য আছে ১, ২, ৩, ৫, ৭ এবং এ আছে, এবং এখানে কি আছে এই কলামে আছে বর্গের ক্ষেত্রফল, যেটা যেহেতু ক্ষেত্রফল সেটা আছে মিটার স্কোয়ার অর্থাৎ বর্গ মিটার, তাই তো? তো এখানে বর্গক্ষেত্রের বাহু যদি ১ হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে ১ গুণ ১ সমান ১ এর পাওয়ার ২। এরপর দেখো যদি বর্গের বাহু ২ হয় তাহলে ২ গুণ ২ সমান ৪ অর্থাৎ ২ এর পাওয়ার ২। ৩ যদি হয় ৩ গুণ ৩ সমান ৩ ৩কে ৯ সমান ৩ এর স্কোয়ার। ৫ যদি হয় ৫ গুণ ৫ সমান ২৫ সমান ৫ এর স্কোয়ার। ৭ যদি হয় ৭ গুণ ৭ সমান ৪৯ গুণ ৭ এর স্কোয়ার। ঠিক একইভাবে যদি এ হয় বর্গের বাহু তাহলে এ গুণ এ সমান এ স্কোয়ার। আশা করি সারণীটা সম্পর্কে আমরা বুঝতে পারছি। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেটা হবে তাকে বর্গ করলে ওই বর্গের ক্ষেত্রফল পাওয়া যাবে। এখন দেখো একটা বিষয় যে এখানে ১, ৪, ৯, ২৫, ৪৯, এখানে দেখো এই সংখ্যাগুলো অর্থাৎ ১, ৪, ৯, ২৫, ৪৯ এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য কি? অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। অর্থাৎ ১, ৪, ৯, ২৫, ৪৯ সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা তখনই হবে যখন একই সংখ্যা গুণ করলে একটি যে সংখ্যা পাবো সেই সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ একই সংখ্যা, যেমন ১ গুণ ১ এটা একই সংখ্যা। আবার ২ গুণ ২, ২ এবং ২ দুটোই কিন্তু একই সংখ্যা। গুণ করলে যে সংখ্যাটি আমরা পাবো সেই সংখ্যাটি আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। দেখো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটা স্বাভাবিক সংখ্যা। মনে করো যে ৪৯ এটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা। এর যদি আমি বর্গমূল করি অর্থাৎ রুট ওভার করি তাহলে আমরা যে মানটা পাই, মনে করো ৪৯, এখানে মনে করো ৪৯ এটার যদি আমি বর্গমূল করি তাহলে যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে ৭। এই ৭টা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে একটা পূর্ণ সংখ্যা এবং একটা স্বাভাবিক সংখ্যা। ৭ কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। যেমন দেখো আরেকটি উদাহরণ এখানে দেওয়া আছে যে ২১ এর বর্গ ২১ স্কোয়ার বা ৪৪১ একটি পূর্ণবর্গ সংখ্যা এবং ৪৪১ এর বর্গমূল ২১ একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল সবসময় কি হবে? একটি স্বাভাবিক সংখ্যা। দেখো এই বক্সের ভিতরে একটা কথা লেখা আছে যেখানে বলছে সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ অর্থাৎ n স্কয়ার আকারে প্রকাশ করা যায় তবে m বর্গ সংখ্যা এবং m সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। এরপর আমরা জেনে আসি যে বর্গ সংখ্যার ধর্ম কেমন, অর্থাৎ এই বর্গ সংখ্যার ধর্ম সম্পর্কে আমরা জেনে আসব। এখানে দেখো
নিচের সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া হয়েছে। 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া হয়েছে। খালি ঘরগুলো পূরণ করো। এখানে দেখো সংখ্যা 1, 2, 3, 4, 5, এখানে আছে বর্গ সংখ্যা, অর্থাৎ 1 এর বর্গ সংখ্যা কত? 1 গুণ 1 অর্থাৎ 1। 2 এর বর্গ সংখ্যা আছে 2 গুণ 2 অর্থাৎ 4। 3 এর বর্গ সংখ্যা আছে 3 এর স্কোয়ার অর্থাৎ 9। 4 এর স্কোয়ার করলে 4 গুণ 4 অর্থাৎ এখানে হবে 16। এই বক্সের ভিতর কত হবে? 16। এরপর দেখো 5 এর বর্গ সংখ্যা হচ্ছে 25, 5 5 25। 6 এর বর্গ সংখ্যা 36, 7 এর হচ্ছে 49, এখানে আমরা দেব 49। 8 এর বর্গ 64, 9 এর বর্গ 81, 10 এর বর্গ আছে 10 10 100। এরপর দেখো 11 এর বর্গ সংখ্যা হচ্ছে 121, 12 হচ্ছে 144, এই বক্সের ভিতর আমরা 144 দিব। 13 এর বর্গ সংখ্যা হচ্ছে 169, 14 হচ্ছে 196, 15 হচ্ছে 225 অর্থাৎ 15 গুণ 15 দিলে আমাদের যে সংখ্যাটা সেটা হচ্ছে 225। 16 এর বর্গ সংখ্যা হচ্ছে 256, 17 এর বর্গ সংখ্যা হচ্ছে 289, 18 এর বর্গ সংখ্যা 324, 19 এর বর্গ সংখ্যা 361 এবং 20 এর বর্গ সংখ্যা অর্থাৎ 20 গুণ 20 অর্থাৎ 400। আশা করি তোমরা কোনো স্বাভাবিক সংখ্যা বা কোনো সংখ্যা দেওয়া থাকলে তার বর্গ সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে, কারণ একই সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা বর্গ সংখ্যা খুব সহজে পেয়ে যাব। এরপর দেখো আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে বা লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। এককের ঘরের অঙ্কগুলো দেখো, এখানে কত আছে? 6, এখানে কত আছে? 9, এখানে 4, 1, অর্থাৎ আমরা যদি এককের ঘরের অঙ্কগুলো চিন্তা করি, একক স্থানে হচ্ছে এখানে 6, এখানে 5, তারপরে দেখো এখানে আছে 6, এখানে 9, এখানে 4, এখানে 1, এখানে 0, এইগুলো আমরা যদি খেয়াল করি, অর্থাৎ এই অংশগুলো এককের ঘরের অংশগুলো, এই বর্গ সংখ্যার এককের ঘরের অংশগুলো আমরা যদি লক্ষ্য করি এই অঙ্কগুলো, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্কের 0, 1, 4, 5, 6 বা 9 আছে। কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7 বা 8 অঙ্কটি নেই। এ থেকে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি যে যে সকল সংখ্যার একক স্থানে 2, 3, 7 বা 8 অঙ্ক না থাকে সেটা কিন্তু বর্গ সংখ্যা নয়। আর বর্গ সংখ্যা তখনই হবে যাদের একক স্থানীয় অঙ্কে 0, 1, 4, 5, 6 বা 9 থাকবে। এরপর দেখো আমাদের একটা কাজ দেওয়া আছে, যে এই কাজটি আমরা পরবর্তী পর্বে করে দেব। তো আশা করি প্রথম পর্বের এই পর্যন্ত আমি সমাপ্তি করছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি পরবর্তী পর্বে এই কাজ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।